নমস্কার সবাইকে। ধন্যবাদ এই যে সেশনে জয়েন হওয়ার জন্য। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা সি কাকে বলে বা সি এর একটু হিস্ট্রি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে একটা ছোট প্রোগ্রাম দেখিয়েছিলাম। আজকে পুরোটাই প্রোগ্রাম দেখাবো। সেখানে বিভিন্ন ধরনের যে ডেটা টাইপগুলো হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাছাড়া যে কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং কিওয়ার্ড, ভেরিয়েবল ডিক্লারেশন, টোকেন, এই সমস্ত বিভিন্ন সেপারেটার কথাবার্তাগুলো শিখতে হয়, এসকেপ সিকোয়েন্স, এই সমস্ত সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ভেরিয়েবলের ডেটা টাইপ, অর্থাৎ আমরা যারা কম্পিউটারের সাথে মোটামুটি পরিচিত, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, তারা জানি যে ওয়ার্ডে লিখতে গেলে সবই এমনি লিখলেই হয়, কোনো ব্যাপার স্যাপার থাকে না। কিন্তু এক্সেলে লিখতে গেলে এক্সেলে ডেটের জন্য একটা আলাদা ফরম্যাট হয়। এক্সেলে কতগুলো ফরম্যাট হয়, ডেট, কারেন্সি, নাম্বার, টেক্সট, এই সমস্ত হয়। অর্থাৎ কোনো সেলের আগে জিরো লিখতে গেলে সেটা আমার হয় সিঙ্গেল কোটেশন দিয়ে জিরো লিখতে হবে, কিংবা ওটাকে টেক্সটে কনভার্ট করে জিরো লিখতে হবে, নাহলে কোনো দিনই জিরো লেখা যাবে না। তো এইরকম কিছু ডেটা টাইপ হয়। যারা আর একটু অ্যাডভান্স ইউজার তারা জানে যে অ্যাক্সেস বলে একটা অ্যাপ্লিকেশন হয়, এমএস অ্যাক্সেস, সেখানে তো ডেটা টাইপ মেনটেন্স করাই থাকে। তো সেই রকম ডেটাবেস ম্যানেজমেন্টে তো থাকে ডেটা টাইপ মেনটেন্স। অ্যাক্সেস হতে পারে, মাইএসকিউএল হতে পারে, ওরাকেল হতে পারে। তো সিতেও ডেটা টাইপ হয়। পরবর্তীকালে কিছু ল্যাঙ্গুয়েজ সি এর ওপরই বেস করে বেরিয়েছে। সেই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে যে যেমন সবই বেরিয়েছে সি এর উপর বেস করে, তাও আমি বলছি কিছু, যেমন পিএইচপি, পাইথন, পার্ল, এগুলোতে ডেটা টাইপ মেনটেন্স না করলেও হয়, তবে ওটা ডেটা টাইপ ভেতর দিকে থাকে, পরে আমাদের দেখতে হয় বা মেনটেন্স করতে হয়। তো সি এ কিছু ডেটা টাইপ হচ্ছে, দেখতে না পেলে অবশ্যই বলবেন আপনারা। ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে কোনো ফ্র্যাকশন হবে না, অবশ্যই পূর্ণ হবে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। এটা যেহেতু সি হচ্ছে আমাদের আর্কিটেকচার ইন্ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আর্কিটেকচার ইন্ডিপেন্ডেন্ট নয়। অর্থাৎ জাভাতে কি হয়, আমি যেটাই বানাই সেটা আমার ঘড়ি হোক বা জেরক্স মেশিন হোক বা যে কোনো কম্পিউটার হোক, সাইজ একই থাকে। সিতে তা থাকে না, কখনো 32 বিটের জন্য 2 বাইট দেখায়, কখনো 64 বিটের জন্য 4 বাইট দেখায়, কোনো কোনো মেশিনের জন্য সেটা প্রসেসরের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমরা এখানে যেটাই আমরা কোড ব্লকসে করছি বা আমার মেশিনে, সেখানে 4 বাইট দেখাচ্ছে, কিন্তু অনেক স্ট্যান্ডার্ড বইয়ে 2 বাইট থাকে। তাই ইন্টিজার ডেটা টাইপের সাইজ হচ্ছে 4 বাইট। এটা ডিক্লেয়ার করতে গেলে আমরা %d দিয়ে করি। %d মানে হচ্ছে ইন্টিজার, আর এই স্ল্যাশটা ইউজ করছি, স্ল্যাশটার মানে হচ্ছে কমেন্ট, মানে এটা কাজ করবে না, জাস্ট লেখার জন্য। তারপরে হচ্ছে দশমিক ডেটা টাইপ ফ্লোট, ফ্লোটটাও 4 বাইটই হয়। এটার জন্য আমরা %f ব্যবহার করি। এরপরে একটা হচ্ছে, সেটা হচ্ছে ডবল, এটা 8 হয়। আমি বড় হাতে লিখে ফেলেছি, বড় হাতের হয় না, সবই ছোট হাতে। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টারের জন্য 1 বাইট, 1 বাইট মানে 8 বিট, %c। আর একটা, আমি সবগুলো লিখছি না, স্ট্রিং, স্ট্রিংয়ের জন্য, স্ট্রিংয়ের কোনো লিমিট নাই। স্ট্রিংয়ে হচ্ছে, স্ট্রিং মানে সিতে কিন্তু কোনো নতুন ডেটা টাইপ না, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে। অ্যারে মানে কতগুলো চেনে থাকে, যেমন সাইকেলের চেনে কতগুলো চেন যেমন থাকে, পর বাঁধা থাকে, সেই রকম। তো এটার জন্য %s লাগে। এই সবগুলো ইনপুট নিতেই আমাদের মেমোরি অ্যালোকেশন অপারেটর, অর্থাৎ আমার ইংরেজি বানানটা হয়তো ভুল হয়েছে, সেটা আমি একটু ঠিক করার চেষ্টা করছি। অ্যালোকেশন অপারেটর অ্যান্ড সাইন ব্যবহার হয়। অ্যান্ড মানে হচ্ছে অ্যাড্রেস অ্যালোকেশন বা মেমোরি অ্যালোকেশন অপারেটর, শুধুমাত্র %s এর ক্ষেত্রে লাগে না,
কেন লাগে না, ওটা স্ট্রিং অ্যারে বলে লাগে না। তাছাড়া সব জায়গাতেই আমাকে মেমোরি অ্যালোকেট করতে হবে, এবং এই মেমোরি অ্যালোকেটটা সাধারণত আমরা স্ক্যানএফ এর সাহায্যে ব্যবহার করি। এই স্ক্যানএফ হোক বা প্রিন্টএফ হোক, এরা সবাই ইন্টিজার রিটার্ন করে, অর্থাৎ প্রিন্টএফের সাহায্যেও কোনো কিছু ভেরিয়েবলের আমি লেন্থ বের করতে পারি। তো জাস্ট এইটুকুই আমি আলোচনা করলাম। এবার আমি একটা প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আমরা শুরু করছি হ্যাশ দিয়ে। এই যে হ্যাশ করছি, এটা হচ্ছে প্রি প্রসেসর, অর্থাৎ কি আগে থাকতে এটা কম্পাইলের আগেই কিছুটা প্রসেস করে নেয়, যে আমার প্রিন্টএফ আছে নাকি, স্ক্যানএফ আছে নাকি, এইগুলো আমাদের স্টুডিও এইচের মধ্যে থাকে। তো এগুলো প্রি প্রসেস করে নেয়। সেরকম ডিফাইন আছে কিছু কিছু, যেগুলো হ্যাশ দিয়ে ডিফাইন করি, সেগুলো হচ্ছে প্রি প্রসেসর সিএ। পরে আমরা শিখবো ডিটেলসে। তারপর আমরা এখানে মেন লিখছি। যদি কিছু না লিখি তাহলে বাই ডিফল্ট কোনো ফাংশান ইন্টিজার রিটার্ন করে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার একটা রেঞ্জ আছে 4 বাইট। 4 বাইট মানে কি? 4 বাইট মানে হচ্ছে আমাদের এখানে একটা সহজ হিসেব আছে। সেই হিসেবটা হলো 4 মানে 8 ইন্টু 4 32, তাহলে 2^32। এর অর্ধেক পজিটিভে যাবে, অর্ধেক নেগেটিভে যাবে। কিন্তু বেশিরভাগ বইয়ে যেহেতু 2 বাইট দেখানো হয়, তাহলে হচ্ছে 2^16, তার মানে হচ্ছে 65,000। যাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হচ্ছে প্লাসে, অর্ধেক হচ্ছে মাইনাসে, আর 0 যেহেতু একটা এক্সট্রা বিট আছে, তার জন্য 332 থেকে 32,768 থেকে 32,767 পর্যন্ত একটা কম হবে, 0 বলে আছে বলে। এর বেশি দিলে কিন্তু দেখাবে না। তো এখানে আমি লিখছি INTP, মানে একটা পি বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এবার আমি লিখছি p = printf, দিয়ে আমি লিখছি হাই NCC, এই কথাটা আমি লিখলাম। দিয়ে আমি আবার লিখছি printf %d, মানে ইন্টিজার ডেটা টাইপের জন্য, p। এই ব্যাপারটা কীরকম লাগছে, এটা সাধারণত শেখে না বা শেখায় না। এটা হচ্ছে যেহেতু প্রিন্টিজার রিটার্ন করে, সেই জন্য প্রিন্টএফে মাধ্যমে আমরা কোনো স্ট্রিংয়ের লেন্থ বের করতে পারি। F9 মারলে আমাকে এখানে দেখাবে যে 9টা আছে, অর্থাৎ হাই NCC, হাই 2টো, NC 4টে, C 7টা, 4টে 2টো 6টা, 7টা 2টো পেজ, 8টা 9টা, তাহলে 9টা আমার জিনিসপত্র বা ভেরিয়েবল আছে। এটা আমি /t, এই যে টি মারলাম, টি মানে হচ্ছে টি ফর ট্যাব, একটু গ্যাপ দিয়ে দেখালো। আবার এটা আমি এন মারলাম, এন ফর হচ্ছে নিউ লাইন, পরের লাইনে দেখালো। আর মারলাম, আর মানে হচ্ছে ক্যারেজ রিটার্ন, মানে ওই লাইনেই 9টা ওই হাইয়ের আগে পড়ে গেল, মানে ওভার রাইট হয়ে গেল। তো এইরকম কিছু আছে। বি মানে আছে, বা এ মানে অ্যালার্ট আছে, কিছু কিছু পয়সা অ্যালার্ট দেয়, কিছু কিছু পয়সা দেয় না। এই একটা টুম করে আওয়াজ বেরোলো, এটা একটা অ্যালার্ট সিম্বল ইউজ করলো। এদের সবগুলোকে এসকেপ সিকোয়েন্স বলে। অর্থাৎ আমি হাইয়ের মধ্যে যদি লিখতে চাই যে হাই NCCটা কোটেশনে লিখবো, তাহলে এখানে ডবলের মধ্যে এরকম করে লিখতে হবে, তাহলে সেটা কোটেশনের মধ্যে, কোটেশনটাও আমাকে দেখাবে, অর্থাৎ NCCটা কোটেশনের মধ্যে দেখাচ্ছে। এই সবগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। এবার আমরা দ্বিতীয় কথা হলো, আমি আগের দিন বলেছি যে সি কেন ব্যবহার করব। জাস্ট আমরা যে ইঞ্জিনিয়ারিং লাইনে গেছি তার জন্য না, আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি। ম্যাথের যদি স্টুডেন্ট হয়, সেখানেও ম্যাথামেটিক্যাল বিভিন্ন এক্সপ্রেশন করার জন্য সি এর ব্যবহার আছে, বা পরবর্তীকালে যে কোনো লাইনে গেলে সিটা জানা থাকলে সেগুলো সুবিধা হয়। সিতে যেহেতু ফাংশান বেশি নাই, বেশিরভাগই বানিয়ে নিতে হয় বা করতে হয়, ইনবিল্ট ফাংশান পাইথন বা জাভার মতো নাই, সেই জন্য এখানে কাজটা লোয়ার লেভেল থেকে শেখা যায়। যেমন একটা ছেলেকে ক্যালকুলেটর ধরিয়ে দিয়ে যোগ বিয়োগ শেখানো আর হাতে ধরে যোগ বিয়োগ শেখানো, তো হাতে ধরে যোগ বিয়োগ শেখালে তার মেমোরি পাওয়ারটাও ইনক্রিজ হয়, সে ফটাফট মুখেই যোগ বিয়োগ করতে পারে। আর যে ক্যালকুলেটর ধরে শিখেছে, সে 2 আর 7 যোগ করতে বললেই ভাবতে বসে যাবে, কিংবা বলবে ক্যালকুলেটরটা দাও, এইরকম একটা ব্যাপার। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেল
মানে হচ্ছে আয়তক্ষেত্র যার দুই দিকের বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। এটা একটা সামান্তরিক পর্যায়ের সেট, মানে সামান্তরিক সেটের সাবসেট হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এরা সবাই। সামান্তরিক মানে হচ্ছে প্যারালেলোগ্রাম ইংরেজিতে বলে। তো এটা আমরা একটা হাইট নিলাম আর একটা উইথ নিলাম, দুটো ভেরিয়েবল নিলাম। এরপর আমরা ওইখানেই লিখতে পারতাম, তাও আমি আলাদা করে লিখছি। এরিয়া নিলাম আর পেরিমিটার নিলাম। যেহেতু একটা মেসেজ না দিলে দেখতে অসুবিধা, তাই একটা মেসেজ দিয়ে না মেসেজ দিয়েও কাজ করা যায়। এন্টার হাইট অ্যান্ড উইথ অফ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের হাইট এবং উইথ দিতে বলা হলো। স্ক্যান এফ মানে স্ক্যান করছি, পার্সেন্টেজ ডি মানে একটা স্ক্যান করলাম, পার্সেন্টেজ ডি মানে আর একটা স্ক্যান করলাম, দিয়ে আমরা হাইটের জন্য একটা নিলাম এবং উইথের জন্য একটা নিলাম। হাইট হচ্ছে আমার একটা ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল, মেমোরি অ্যালোকেট করলো। এই যেখানে লিখেছিলাম মেমোরি অ্যালোকেশনের জন্য স্ক্যান অ্যাপেই লাগে, প্রিন্ট অ্যাপে কোনোদিন স্ক্যান অ্যাপ লাগে, মানে এই অপারেটরটা লাগে না, কিন্তু পার্সেন্টেজ ডিটা ইউজ হয়। তারপরে এরিয়ার সূত্র হচ্ছে, সূত্র আমি লিখে দিচ্ছি বা বইয়ে লেখা থাকে, বা যারা বেসিক ম্যাথামেটিক্স জানে তারা ব্যাপারটা জানে। সেটা হচ্ছে এরিয়ার সূত্র হচ্ছে হাইট ইন্টু উইথ, আর পেরিমিটারের সূত্র হচ্ছে 2 ইন্টু হাইট প্লাস উইথ। এরপর আমরা প্রিন্ট এফ করলাম, মানে আবার আমরা প্রিন্ট করছি এরিয়া সমান পার্সেন্টেজ ডি, মানে এরিয়া যেটা হবে স্ল্যাশ এন, মানে পরের লাইনে পেরিমিটার সমান পার্সেন্টেজ ডি। এখানে আমরা এরিয়া এবং পেরিমিটার পাস করলাম, কখনোই কিন্তু অ্যাম্পিয়ার সাইন ইউজ করব না। কিছু কিছু বইয়ে বা বেশিরভাগ লেটার সি বইয়ে দেওয়া থাকে গেট সিএইচ। গেট সিএইচ একটা ক্যারেক্টার নেওয়ার জন্য অপেক্ষা করে টার্বো সিতে, কিন্তু বোল্যান্ড সি বা অন্য সিতে এটা ব্যবহার করা হয় না, যেটা লিনাক্সের সি তাতেও ব্যবহার করা হয় না। স্ক্রিনটা ক্লিয়ার জন্য সিএলআর এসসিআর ব্যবহার করা হয়, কোনো এইট ব্যবহার করা হয়, এখানে না করলেও চলে। তো আমি এটা কম্পাইল এবং রান করলাম। রান করার পরে আমি যেটা দেখতে পাবো, কি মেরেছি F9, আচ্ছা এখানে থেকে মেরে দিই, কোথাও ভুল করেছি সেই জন্য হচ্ছে না। এখানে আমি একটা এফ দিতে ভুলে গেছি, কোনো ইরোরও দেখাচ্ছে না, কিন্তু রানও করছে না। এবার এটা আশা করি রান করবে। রেক্ট্যাঙ্গেলের বললাম 2 আর পেজ দিয়ে লিখলাম 3, তাহলে এরিয়াও দেখিয়ে দিল, পেরিমিটারও দেখিয়ে দিল। এই সিম্পল প্রোগ্রামটা যদি কেউ বুঝতে না পারে আমাকে বলতে পারে, আমি চেষ্টা করবো আর একবার বোঝাবার। আশা করি সবাই বুঝতে পেরেছে। এটা আমরা লিখেছিলাম যে এগুলো ধরি, এইগুলো আমি আর দরকার নাই, এগুলো সিঙ্গেল লাইন কমেন্টে লিখেছিলাম, মাল্টি লাইন কমেন্টেও লিখতে পারি। সিঙ্গেল লাইন কমেন্টও সাপোর্ট করেছি, মাল্টি লাইন কমেন্টও সাপোর্ট করে। এবার আমরা এখানে এরিয়া পেরিমিটারের জায়গায় ধরলাম যে সার্কেলের করব। তো সার্কেল তো ফ্লোট হতে পারে, তাই রেডিয়াস লিখলাম। এর এরিয়া পেরিমিটারটাও ফ্লোটে হিসেবে হবে, যেহেতু ইন্টিজারে করলে ডেটা লস হয়ে যাবে, তাই এটা ফ্লোট করলাম। এন্টার হাইট উইথের জায়গায় আমরা করলাম রেডিয়াস অফ সার্কেল, একটাই নিতে হবে, তাহলে এতগুলো মুছে দিয়ে শুধুমাত্র রেডিয়াস দিলাম এবং ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ দিলাম। এরিয়ার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তো আমি লিখলাম পাই ইন্টু আর ইন্টু আর। পাইটা বড় হাতের লিখলাম, কেন লিখলাম বলছি। আর এখানে লিখলাম 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর। যখন আমরা কোনো কনস্ট্যান্ট ডিফাইন করি তখন আমরা বড় হাতের লিখি, এটা একটা নিয়ম। যেমন রাস্তায় চলতে গেলে ডান দিকে ঘেঁষেও কোনো দেশে চলা যেতে পারে, বাঁ দিকে ঘেঁষেও চলা যেতে পারে, কিন্তু আমাদের দেশে সাধারণত বাঁ দিক ঘেঁষেই চলে, আমাদের দেশে এটা নিয়ম। তো কিছু নিয়ম বা সাংবিধানিক ব্যাপার যেমন থাকে, সেরকম কিছু কিছু প্রোগ্রামিংয়ের কিছু নিয়ম থাকে। যেমন জাভাতে প্রত্যেক ক্লাসের ফার্স্ট অক্ষর ক্যাপিটাল দেওয়া নিয়ম, না দিলেও করবে, কিন্তু নিয়ম বা ম্যানার্স। তো এটা যেহেতু পাই লিখেছি, তাই এটাকে আমরা ডিফাইনের মধ্যে লিখলাম, DEFIN। ডিফাইন মানে ডিফাইন করছি পাই, সেটার মানটা দিয়ে দিচ্ছি 22/7.0।
তো এটা মানে কি, এটা এটা যখন ডিফাইন করলাম তখন আমরা এটা কনস্ট্যান্ট হয়ে গেল, অর্থাৎ এখানে আমি ভ্যালু করতে পারবো না। এখানে যেমন এ বি এর ভ্যালু বললাম, আমি যদি লিখি যে পাই সমান 7, ওটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এটা যেই রান করাতে যাবো সেই ইরোর দেখাবে, কারণ পাই সমান 7 সম্ভব না, কারণ ওটাকে আমি ডিফাইন করে দিয়েছি। যদি ডিফাইন না করে এমনি ভেরিয়েবল ধরতাম তাহলে ওটার ভ্যালু চেঞ্জ করে যেত। বা একটা বড় প্রোগ্রাম লিখছি 50 পাতার, আমি কোনটা ডিফাইন করেছি কোনটা ডিফাইন করিনি আমার বুঝতে অসুবিধা, সেই জায়গায় আমার বড় হাতের থাকলে দেখে বোঝার সুবিধা। আর বড় হাতে দিয়ে আমি আবার দিয়ে দিয়েছি, ভ্যালু করে দিতে চাইছি, তখন আমার সেটার ইরোর দেখাবে, আমার সুবিধা। এবার এটা আমরা রান করব। এখানে পাই লিখেছি যে 22/7, এবার আর ইন্টু আর, এবার এটা আমরা রান করব। তো আমরা 3.2 দিলাম, তাহলে সেই সার্কেলের এরিয়া ও পেরিমিটারটা ভুল দিল। কেন ভুল দিল? এখানে ডি করা আছে, ডিটা সাধারণত ইন্টিজারের, এটা ফ্লোটিং পয়েন্টের জন্য এফ ব্যবহৃত হবে। একটাই আমি 0.3f ব্যবহার করলাম, একটাই শুধু এফ ব্যবহার করলাম পার্থক্য বোঝাবার জন্য, যে এইটাতে 0.3f মানে দশমিকের পর 3 ঘরই দেখিয়েছে, আর ওটা দশমিকের পর অনেক বেশি ঘর দেখিয়েছে। এই হলো সামান্য একটা ফরম্যাট বা স্পেসিফিকেশান, এবং আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন যারা ম্যাথের স্টুডেন্ট। আমি ধরে নিচ্ছি সবাই মাধ্যমিক অন্ততপক্ষে পাস আছে, তো বা 8 অবধি পাস আছে, তো সেটা ক্যালকুলেশন করে দেখলে এইটা বেরোবে। এইটুকু অবধি বুঝতে কারো অসুবিধা থাকলে বলতে পারে। যদি অসুবিধা না থাকে ভালো। আমরা ধরে নিলাম যে এবার আমরা এটা আমাদের দরকার নাই, আমরা এটা কমেন্ট করে দিতে পারি বা উড়িয়ে দিতে পারি, এবং আমাদের এটা এন্টার এ বি সি মানে হচ্ছে সাইড এ বি সি অফ ট্রায়াঙ্গেল। যে সমস্ত ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান না তাদেরকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটা সূত্র ব্যবহার করি, s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি রুট ওভার দিয়ে। আর তাছাড়া যদি আমাদের সমান হয় তাহলে আমাদের ক্ষেত্রে অন্য সূত্র, সমকোণী হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট করা থাকে। এখানে একটা ব্যাপার আছে যে সব ক্ষেত্রে কিন্তু এই অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক না দিলে কাজ করে না, তো সেই জন্য এটা ম্যাথের বই দেখে করলেই ভালো হয়। তো আমি একটা আন্দাজে দিচ্ছি সবসময় যে হবে তার কোনো ঠিক নাই, কারণ ত্রিভুজের ওই না হলে হয় না। তো আমি 3টে পেরিমিটার নিয়ে নিচ্ছি। এরিয়ার জন্য সূত্র হচ্ছে, আগে আমাকে পি বের করতে হবে, আগে আমাকে পি মানে হচ্ছে পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি, তারপরে এস এর সূত্র হচ্ছে p/2, তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এরিয়ার সূত্র হচ্ছে, এখানে এ বলে একবার ধরে নিয়েছি তাই আমি এ আর ধরছি। এরিয়া হচ্ছে s³ স্কোয়ার রুট, এর একটা ফাংশন আমি ইউজ করলাম, তার মধ্যে লিখছি s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইটুকু সব একই থাকলো, এগুলো ফ্লোটিং পয়েন্টে নেওয়া আছে, ঠিকই আছে। আমার জাস্ট এখানে কিছু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এখানে রেডিয়াসের জায়গায় আমি এখানে 3টে ইন্টিজার দখল করেছি, অতএব এ বি সি 3টে নিয়ে নিচ্ছি। আর আমরা এখানে এ আর লিখেছি এরিয়ার জায়গায়, আর একটা এস বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আশা করি হয়ে যাওয়া উচিত। 4, 5, 8। তো এটা এরিয়াটা বেরালো না, এটা আমার নিশ্চয়ই দিতে ভুল হয়েছে, তার জন্য এরিয়াটা বেরালো না। 4, 4, 3, তাও বেরোচ্ছে না কেন একটু দেখে নিই। এখানে এ করা আছে, এখানে এ আর হবে 4, 5, 4। এই যে একটা এরিয়া এবং পেরিমিটার বেরিয়েছে, এটা বোঝা গেছে। কিন্তু এখানে স্কোয়ারটা এমনি নিয়ে নিলে এটাতে আমার একটা সন্দেহ আছে, তাই এখানে একটা প্যাকেজ ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে math.h।
5টি math.h ব্যবহার করলে ঠিকঠাক দেয়। একটু করে দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন আশা করি। তো এই গেল বিভিন্ন ক্যালকুলেশন, সেন্টিগ্রেড টু ফারেনহাইট বা এরিয়া ক্যালকুলেশন, এক্সপ্রেশনগুলো লেখা, সেই ব্যাপার স্যাপারগুলো সম্পর্কে আমি যতটা শর্ট ভিডিও করে করতে পারলাম। আমি একটা ম্যাথামেটিক্যাল টপিকের উপরে আলোচনা করলাম যাতে এটা সুবিধা করে করা যায়। এবার আমি পুরোটাই এটা মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে দেওয়ার পর আমি এটা আলোচনা করব, সেটা হচ্ছে ইফ ফাংশন। এখানে একটা ভেরিয়েবল এ নিলাম, এ ভেরিয়েবলটা নেওয়ার পর আচ্ছা আমি এটা কন্ট্রোল জেড মেরে নিচ্ছি, লিখতে হবে অনেকটা, সেই জন্য এখানে শুধুমাত্র এ ভেরিয়েবলটা রাখলাম, এটা দরকার নাই। এন্টার এ নাম্বার, একটা নাম্বার দাও এবং সেই নাম্বারটা ইনপুট নিয়ে নিচ্ছি এর মধ্যে। নাম্বার যেহেতু এন করলেও হতো, আমি এ করলাম, যাই হোক, ঠিক আছে। দিয়ে আমরা এই দুটোর মধ্যে বড় ছোট চেক করব। প্রথমে চেক করব পজিটিভ না নেগেটিভ। তাই যদি বলছি যে এ 0-র বড় হয়, তাহলে অবশ্যই এ যে ভ্যালুটা সেটা পজিটিভ, অর্থাৎ % d প্লাস বি ইট হয় প্লাস বি, মানে পজিটিভ। কপি করলাম। এবার আমরা বলছি এলস ইফ, মানে অথবা যদি এ লেস দ্যান 0, তাহলে এ নিশ্চয়ই নেগেটিভ হবে। আর অথবা পজিটিভও না নেগেটিভও না, তাহলে যেটা পড়ে থাকে সেটা হলো যে এটা 0। এটাকে F9 মানে রান করলাম, আমি একটা ভ্যালু দিলাম, এ হচ্ছে পজিটিভ, আবার রান করলাম, ভ্যালু দিলাম, বলছে নেগেটিভ, আবার রান করলাম, ভ্যালু দিলাম, বলছে 0। এটুকু বুঝতে অসুবিধা আছে? না থাকলে ভালো। এরপরে আমি ধরে নিচ্ছি যে এখানে এই ভ্যালুটা 100-র বড়, 100-র ছোট, 100-র সমান। তাই এখানে আমি একটা ভেরিয়েবল দিলাম b = 150, 100, 150 যা খুশি আমি ধরলাম। এখানে b লিখে দিলাম, এখানে b লিখে দিলাম। এটা জাস্ট লিখলাম যে গ্রেটার দেন %b, %d, সরি %d। এখানে আমি এটা b লিখলাম, এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এটা বেলায় ইকুয়াল টু করে দিলাম, এটা বেলায় লেস দ্যান করে দিলাম। কোথাও ভুল করেছি কি দেখি, 85 থেকে 150 বড় দেখিয়ে দিচ্ছে, এটা 150 থেকে বড়। এটা 0টা 0-র সমান দেখালো না, কেন দেখালো না? 0টা তো বড় ছোট হয়ে যাচ্ছে, 0টা তো 0-র সমান হবে না, 150-150-র সমান হতে পারে না, 150-150-র সমান, এটা সমান হিসেব। এবার আমি বলেছি যে দুটো নাম্বারের মধ্যে চেক করো, তাহলে আমি সোজা হিসেব করে দিলাম, বিটাকে হটিয়ে দিলাম, এন্টার এ নাম্বারের জায়গায় বললাম যে দুটো নাম্বার দাও, আর এখানে আমি একটা এ দিলাম আর একটা বি দিয়ে দিলাম। এবার আমি আমার মনের মতো দুটো নাম্বারের মধ্যে কম্প্যারিজন করতে পারবো। 52, 63, 25, 36, যা নিলাম বুঝতে পারা গেছে, আশা করি বুঝতে পারা গেছে। আচ্ছা, কেউ কি বুঝতে পারছে না, দেখছে না কেউ? হ্যালো, আচ্ছা, বোঝা যাচ্ছে তো সিম্পল ভাষায়? ঠিক আছে, এটা হলো এলসিপের ল্যাডার। এই দুটো নাম্বারের মধ্যে বড়টা আমরা এত করে করছি, সেইটাকে আমরা একটা ছোট্টভাবে করতে পারি। এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে কন্ডিশন চেক করছে যে সে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এইটাকে আমরা একটা ছোট্টভাবে করতে পারি। সেটা হলো এখানে আমি একটা বিগ বলে ভেরিয়েবল ধরলাম, দিয়ে জাস্ট আমি লিখে দিলাম বিগ = যদি এ বি এর বড় হয় কোশ্চেন মার্ক,
এটাকে বলে টার্নারি অপারেটর। যেহেতু তিনটে অপারেটর ইউজ হচ্ছে, তাহলে এ বড় অন্যটা বি বড়, তিনটে অপারেটর ইউজ হচ্ছে, তাই এটাকে টার্নারি বলছে। একটা অপারেটর ব্যবহার হলে ইউনারি বলছে, যেমন প্লাস প্লাস মাইনাস মাইনাস। দুটো অপারেটর ব্যবহার হলে বাইনারি বলছে। তো এইটা যদি আমি দিয়ে দিই, তাহলে আমি বলতে পারি যে বিগটাকে বিগ ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে বিগটা লিখে দিলাম। তাহলেও এখানে আমাকে চট করে চেক করে বলে দেবে যে বিগটা কে। তাহলে অত বড় লিখতে হবে না, ছোটো ছোটো স্টেটমেন্টের জন্য আমি অত বড় কেন লিখতে যাব? তো সেই জন্য করতে পারি। এবার কেউ লিখছে যে 32,000 যেহেতু রেঞ্জ, বা এখানে 65,000 করা আছে, আমি এখানে লিখছি এইরকম লিখছি 65,025। দেখিয়ে দিচ্ছে, কারণ এখানে আমার 4 বিট করা আছে, আমি আগেই বলেছি। তো 65,000-এর ডবল মানে হচ্ছে 1,30,000, 30,000-এর সাথে 85। তাও দেখিয়ে দিচ্ছে, রেঞ্জটা কত আছে দেখতে হতো। 1 মিনিট দেখে নি। হ্যাঁ, ক্যালকুলেটার 2^32 ইজ ইকাল টু এইটা পাওয়া যাচ্ছে। এইটাই লিখছি পুরোটা। মানে একটা বড় সংখ্যা দিয়ে দিচ্ছি। তখন ও বুঝতে পারছে না, কারণ ওই নাম্বারটা ধরে রাখার ক্ষমতা ওর মধ্যে নাই, ওর ক্যাপাসিটি ছাড়িয়ে গেছে। সেই জন্য ও এবার কোথা থেকে বড় রেখে দিচ্ছে, আর ওটা দিয়ে তুলছে। তা আমাকে সবসময় মনে রাখতে হবে যে প্রথমে যে ক্লাসটা বললাম, যে কতটা রেঞ্জের মধ্যে সে আছে বা কতটা তার লিমিট, এইটা আমাকে মনে রাখতে হবে। আমার জলের পাত্রে ঠিক জল কতটা আটবে সেটা আমি না বুঝে কম্পেয়ার করছি, তো একটা তো ওভারফ্লো হয়ে গেছে, দিয়ে সেটা বা নষ্ট হয়ে গেছে, তো যেটা ঠিক আছে সেটাকেই বলবে। তো এই হলো টার্নারি অপারেটর। এবার যদি আমার বলে যে 3টে অপারেটরের মধ্যে বড় বের করো, 3টে নাম্বারের মধ্যে, তো আমার এখানে তাহলে 3টে নাম্বার নিতে হবে। তাহলে এ, বি এবং সি নিতে হবে, 3টে নাম্বার নিতে হবে। এবং এই 3টে নাম্বারের মধ্যে বড় বের করার জন্য আমরা নেস্টেড ইফ ব্যবহার করতে পারি, কিংবা কিছু লজিক্যাল অপারেটর আছে সেগুলো ব্যবহার করতে পারি। তো আমি আগে নেস্টেড ইফটাই দেখিয়ে দিচ্ছি। এ বি এর থেকে বড়, এ যদি সি এর থেকেও বড় হয়, মানে এ বি এর থেকে তো অবশ্যই বড়, এবার এ যদি সি এর থেকেও বড় হয় তাহলে এ বড়, আর না হলে সি বড়। আর যদি এ বি এর থেকে বড় না হয়, তার মানে বোঝা যাচ্ছে যে বি এর থেকে বড়। এবার বি যদি সি এর থেকেও বড় হয় তাহলে বি বড়, আর না হলে সি বড়। এই হলো হিসেব। আচ্ছা, এখানে কোথাও ভুল লিখেছি, এখানে কমা দিতে বলে গেছি, তাই এখানে কি ভুল লিখেছি? এ গ্রেটার দেন বি, জিজ্ঞাসা ঠিকই লিখেছি, এটাও ঠিকই লিখেছি, তাও ভুল বলছি। বিগ আনডিক্লেয়ার, আচ্ছা বিগটা ডিক্লেয়ার করা হয়, ডিক্লেয়ার করলাম। এবার আমি 3টে নাম্বার দিচ্ছি, 3টে নাম্বারের মধ্যে বড় রেখে দিচ্ছি। যে কোনো ক্রমে আমি 3টে নাম্বার দিতে পারি, 3টে নাম্বারের মধ্যে বড় রেখে দিই। ঠিক আছে, বোঝা গেছে? এটাকে যদি আমি ইফ স্টেটমেন্টের সাহায্যে করি, তাহলে আমি এটাকে একটু বড় হবে। এটা ইফ স্টেটমেন্টের সাহায্যে করতে গেলে এটাকে কমেন্ট করে দিলাম, ইফ এ গ্রেটার দেন বি, এই কথাটা লিখলাম। তার মধ্যে আবার ইফ বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি, তাহলে প্রিন্টএফ বিগ হচ্ছে, আমি অত ধরছি না, এখানে জাস্ট একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি যে বিগ সমান এ। আর এলস বিগ সমান সি, এলস এর অথবাতে এই কপিটাকে এটাকে কপি করে নিচ্ছি বারে বার লেখার একটা এড়ানোর জন্য, যে বি যদি সি এর বড় হয় তাহলে বি বড়, নাহলে সি বড়। এটাকে বলছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। এটাতে 3টে করতেই এত খিচিবিচি হয়ে যাচ্ছে, 4টে করলে তো মাথা খারাপ হয়ে যাবে।
একটু ছোট করে দিচ্ছি দেখানোর সুবিধার জন্য। এবার আমি এটা রান করছি, সেম জিনিস, 9 বড়, আবার 0 0 0, 0 বড়, আবার 3 6 5 কেউ বড়। বোঝা গেছে? বোঝা গেছে এটা? এবার এইটাকে আমি সহজে করছি যে ইফ যদি এ বি এর বড় হয় এবং এ সি এর বড় হয়, মানে এ বি এরও বড় সি এরও বড়, তাহলে বি হচ্ছে এ। অথবা যদি এলসিফটা পেজ দিয়ে লিখতে হবে, সেটা হচ্ছে বি যদি এ এর বড় হয় এবং বি যদি সি এর বড় হয়, তাহলে বি হচ্ছে বি। আর এ বি কেউ বড় না, তাহলে যে পড়ে থাকলো অর্থাৎ বি হচ্ছে সি। এবার আমি ওই একই জিনিস লিখতে পারি, তাহলে এখানে দেখে দিচ্ছে, আবার একই জিনিস লিখতে পারি, দেখে দিচ্ছে। বোঝা গেছে? এইটুকু অবধি কি ক্লিয়ার হয়েছে মোটামুটি, যে ইফ স্টেটমেন্টটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা একটা নাম্বার নিয়েই কাজ করছি, এন্টার এ নাম্বার, মানে একটা নাম্বার, দুটো নাম্বার নিচ্ছি না। আজকে সুইচ দেখাবো না, আজকে আমি ইফ অবধি যতটা পারা যায়, যেটুকু স্বল্প স্বল্প, বেশি দেখালে হয়তো বুঝতে পারবে না, সেই জন্য এইটুকু অবধি দেখাচ্ছি। এবার এখানে সুইচ হয় তাছাড়া কন্ডিশনাল অপারেটরের মধ্যে। তো এখানে আমি কি করব না, আমি বলছি যে যে নাম্বারটা নেব সেই নাম্বারটা 1 থেকে 100-র মধ্যে থাকবে। তো আমি একটা কন্ডিশন দিচ্ছি, ইফ a greater than is equal to 1 and a less than is equal to 100। এই কথাটার মানে হলো যে সে 1 থেকে 100-র মধ্যে থাকবে, তাহলে সে ভ্যালিড হবে, আর অন্যতা সে ইনভ্যালিড হবে। ঠিক আছে? তো আমি এখানে যে নম্বরই দেবো সেটা ভ্যালিড দেখাচ্ছে, যেহেতু 1 থেকে 100-র মধ্যে আছে, বড় হয়ে গেলে ইনভ্যালিড দেখাচ্ছে। এটাকে আমি অন্যভাবেও লিখতে পারি যে 1 থেকে 100-র মধ্যে হলে ভ্যালিড হবে, আর আমি বললাম যে 1 থেকে 100-র মধ্যে হলে ভ্যালিড হবে না, তাহলে এটা আমি অর করলাম যে এ লেস দেন 1 অ্যান্ড গ্রেটার দেন 100। উল্টো কথাটা বললাম, তাহলে আমি 1 থেকে 100-র মধ্যে যাই দিই ভ্যালিড হবে না, কিন্তু 1 থেকে 100-র বাইরে যদি কিছু দিই তাহলে আমার ভ্যালিড হবে, তাহলে মাইনাসটাও ভ্যালিড হবে। বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? আবার ওটাকে উল্টো করে দিলেও হতো, ওটা যেটা ছিল সেটাকেই আমি যদি এই ভ্যালিডটাকে ওইদিকে লিখতাম আর ইনভ্যালিডটাকে ওইদিকে লিখতাম তাহলেও হতো। ঠিক আছে? তো আর একটা অপারেটর হয়, সেটা হচ্ছে মড অপারেটর, যেটা আমরা অনেকে ইউজ করি। যেমন হচ্ছে যে আমি লিপিয়ার চেক করব, তো আমি বললাম যে এ %4, 4 দিয়ে যদি ভাগ গিয়ে 0 হয়, এবং এ %100, 100 দিয়ে ভাগ গিয়ে যদি 0 না হয়, অথবা মানে 400 দিয়ে ভাগ গেলে সবসময় 0, এটা হচ্ছে নিয়ম, মানে ম্যাথামেটিক্যাল। তো 400 দিয়ে ভাগ গিয়ে যদি 0 হয়, তাহলে 4 দিয়ে গেলেই 0 হবে না, 4 দিয়ে গেলে তখনই 0 হবে যদি 100 দিয়ে না যায়। তাহলে এটা হচ্ছে যে পার্সেন্টেজ ডিটা লিপ ইয়ার, এখানে এ দিয়ে দিলাম, আর না হলে পার্সেন্টেজ ডিটা লিপ ইয়ার না, নট লিপ ইয়ার। তো এটাকে আমরা রান করলে দেখতে পাবো যে 4 হচ্ছে লিপ ইয়ার, 2004 হচ্ছে লিপ ইয়ার, 2000 হচ্ছে 200 হচ্ছে নট লিপ ইয়ার, 100 দিয়ে যায়, 1700 লিপ ইয়ার না। বোঝা গেছে? হ্যালো,
ঠিক আছে, আজকের ক্লাসে আমি এইটুকুই রাখতে চাইছি। এইটুকুই তো আপনারা প্র্যাকটিস করবেন। আমি তো মনে করে নেবো যে লিপিয়ার বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট প্র্যাকটিস করবেন বাড়িতে। প্র্যাকটিস না করে ভিডিও দেখে কোনো লাভ নাই। অনেক ভিডিও আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেকেই দেখে, দেখার সময় সবই বুঝে যায়। যেই করতে যায় সিনট্যাক্সে ভুল করে, এতে ভুল করে, ওতে ভুল করে। তো প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসটা না করলে ওই দেখাটাই হবে। ভিডিও দেখে কোনোদিন শেখা যায় না। যেমন সিনেমা দেখে সিনেমা মনে থাকে না কোন সিন, কিন্তু একটা নাটক যদি পড়ি বা একটা গল্প পড়ি তাহলে সেটা কোথায় কি মোটামুটি মনে থাকে, কারণ যেটা পড়ছি ওটা আমি দেখছি না। তো এই জন্য দেখা, শোনা এবং পড়া তিনটের মধ্যে পার্থক্য আছে। শুনলেও সবসময় মনে থাকে না, আমাদের মেমোরি খুব অতটা না। ছোটোখাটো বদনাম করি করলে মনে থাকবে বা খুব ভালো লোক হলে, কিন্তু তাছাড়া খুব একটা গল্প মনে থাকে না। ঠিক আছে, এটুকুই রাখছি। গুড নাইট, শুভরাত্রি। অবশ্যই অবশ্যই আমি ড্রাইভে আপলোড করে সেটা ফাইলের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।